নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের অমরেন্দ্র অওরা চ্যানেলে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট আবেদন আপনাদের কাছে, নিশ্চয়ই করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক ভাবনা চিন্তা পরিশ্রম করে একটা কন্টেন্ট বানাতে হয়, সেই কারণে পুরো কন্টেন্টটা যদি আপনারা দেখেন বা না শোনেন, আমার প্রচেষ্টা বৃথা যায়। এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা কাল্ট ক্লাসিক যে সিনেমাগুলি নিয়ে আলোচনা করছিলাম, সেই সেগমেন্টে আজকের আলোচনায় দ্বিতীয় সিনেমা মহানগর, যেটি ওই 1963 সালেই মুক্তি পেয়েছিল। নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা অবলম্বনে এই গল্পখানি। চিত্রনাট্য, সঙ্গীত পরিচালনা এবং পরিচালনার দায়িত্বে সেই একম এবং অদ্বিতীয়ম সত্যজিৎ রায় মহাশয়। এই সিনেমাটির বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো অনিল চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, হরেন চট্টোপাধ্যায়, শেফালিকা দেবী এবং সর্বোপরি জয়া ভাদুরী। জয়া ভাদুরীর এটি প্রথম সিনেমা, আর প্রথম সিনেমাতেই সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করলেন। এটা কিন্তু তার জীবনের অনেক বড় প্রাপ্তি এবং পরিচিতি। এই মহানগর সিনেমাটা যখন দেখতে শুরু করবেন, দেখবেন এই টোটাল টাইটেল কার্ডটা যে দেখানো হয়েছে, সেই ট্রাম এবং যে পাওয়ার কানেক্টার, ট্রামটা যে এগিয়ে যাচ্ছে পথে, সেই পাওয়ার কানেক্টারটা যেভাবে এগোচ্ছে, সেইভাবেই টাইটেল ট্র্যাকটাও যেন এগিয়ে চলে যাচ্ছে। একের পর এক নামগুলো চলে আসছে কলাকুশলীর, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা প্রত্যেকের। চলচ্চিত্রটির বিষয় ওই সেই পুরনো কলকাতা। ট্রামে বাসে ধাক্কা খেতে খেতে অফিসে যাওয়া, আবার ধাক্কা খেতে খেতে সারাদিন পরে ক্লান্তভাবে অবসন্নভাবে ওই কালীঘাটের গলির মতন অলি গলি দিয়ে নিজের বাসায় ফিরে আসা। কোনো এক সময় গ্রাম্য পরিবেশে এই মানুষগুলোই বেঁচে ছিলেন। জীবিকার কারণে চলে আসতে হয়েছে কলকাতা শহরে, কিন্তু কলকাতা শহরের মায়া আটকালেও গ্রামের স্মৃতি তাদের অমলিন হয়ে যায়নি। ওই সারাদিন খাটাখাটনির পরে বাড়িতে ফিরে ওই একটাই প্রশ্ন, নেই গো, এটা নেই, ওটা নেই, শুধু নেই আর নেই। ঘরের চাল, সন্তানের পড়াশুনো, বোনের কাপড়, বাবার ভাঙা চশমা, মায়ের জর্দার কৌটো, প্রত্যেক জায়গায় প্রশ্ন, কবে আসবে, কবে পূরণ হবে আমাদের স্বপ্ন, আমাদের চাহিদা। কিন্তু পূরণ কি আদৌ হবে? এই মহানগর সিনেমায় এই একটা প্রশ্ন প্রতি মুহূর্তে আমাদেরকে জর্জরিত করে দেবে। ওদিকে সারাদিন ঘরের বৌমার নাজেহাল দশা, এই প্রত্যেকটা চাহিদা মেটাতে হয়, পাশাপাশি ঘরের সম্পূর্ণ কাজ করতে হয়। বাইরে যারা কাজ করি আমরা পুরুষরা, অনেকটা সময় শান্তিতে কাটিয়ে আসতে পারি। বাইরেও চাপ থাকে কর্মজগতে, কিন্তু তবুও নিজের মানুষগুলোর চোখে এত সব প্রয়োজন, চাহিদা, বা যেগুলো সত্যিকারের তাদের না হলে জীবন অতিবাহিত হচ্ছে না, সেইগুলো দেখতে সারাদিন ধরে বড় কষ্ট হয়। তার থেকে কিছুটা সময় হয়তো আমরা পুরুষ মানুষরা অন্যান্যভাবে নিজের মনকে মাতিয়ে রাখতে পারি, ভুলে থাকতে পারি, কিন্তু দিনের শেষে তো সেই ফিরে আসতে হয় ওই নেই আর নেই এর জগতে। আবার ছুটে যেতে হয় নতুন জীবিকার সন্ধানে। এটা তো গেছিল প্রথম অর্ধ, দ্বিতীয় অর্ধের জীবিকার সন্ধানে হয়তো হতে পারে সেটা প্রাইভেট টিউশনি বা অন্য কোনো স্থানে ছোট্ট কোনো কর্মচারীর কাজ। এইভাবে মানুষের জীবন যে কখন শুরু আর কখন শেষ হয়ে যায় তার হিসাব কেউ কিন্তু রাখতে পারবে না। কিন্তু বাড়ির ওই বৌমারা, তারা কিন্তু প্রত্যেকে চান বাড়ির প্রত্যেকের মন জয় করে রাখতে, একেবারে শুরু থেকে। এটাই ছিল সেই সময়কার অন্তত চিত্র। তখনকার দিনের মেয়েরা বিয়ের আগেই এই প্রচেষ্টা বা এই শিক্ষাগুলো তাদের বাড়ি থেকে পেয়ে যেত, যে কিভাবে প্রত্যেককে খুশি করতে হয়। সেটা শুধু শ্বশুর বাড়ি নয়, সব জায়গায় প্রত্যেককে তোমাকে খুশি করে রাখতে হবে। কিন্তু তারা এই শিক্ষা পেত না কিভাবে নিজেকে খুশি রাখতে হবে, বা নিজের জন্য কোন সময়টুকু থাকবে নিজের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। সেই শিক্ষাটা তাদের কেউ কোনোদিন দিত না। সময় মতো ওই তেতোপ্যাথি, মানে ওই তেতো ওষুধটি মুখে তুলে ধরতে হতো শ্বশুর মশাইকে। আবার সময় মতো শাশুড়ির হাতে হাত রেখে রান্নার কাজে সাহায্য করতে হতো। দেখতে হতো সন্তান স্কুলে যাবে আসবে তার কোনো অভাব হয় কিনা।
দেখতে হতো ছোট্ট অবিবাহিতা ননদের কোনো প্রয়োজন আছে কিনা, কোনো চাহিদা আছে কিনা। আর দিনের শেষে সমস্ত ক্লান্তি ভরে একটু ছোট্ট করে সেজে থাকতে হতো নতুন বউটির মতন, কেননা আমার স্বামী যে বাড়ি ফিরে আসবেন সারাদিন খাটাখাটনির পরে। এই দৃশ্যগুলো এই মহানগর সিনেমায় এত সুন্দরভাবে সত্যজিৎ বাবু তুলে ধরেছেন। আজীবন যারা বাঙালি জীবন নিয়ে চর্চা করেন, ভালোবাসেন, পুরাতনকে আঁকড়ে ধরে বসে থাকতে চান, মানে স্মৃতিকে ধরে রাখতে চান, তাদের কাছে অমলিন হয়ে থাকবে। এবার আসি কে কোন চরিত্রে অভিনয় করেছেন। ওই যে পরিবারটির কথা বলছিলাম, তার যে মাথা মানে বাবা, তিনি হলেন হরেন চট্টোপাধ্যায়। প্রিয়গোপাল মজুমদার তার চরিত্রর নাম। তিনি একজন গ্রামের স্কুলের মাস্টারমশাই ছিলেন। তিনি প্রচুর ছাত্র তৈরি করেছেন, আর তার আশা এই বৃদ্ধ বয়সে এসে তার প্রতিটি প্রয়োজনে তার সেই ছাত্ররাই তার পাশে এসে দাঁড়াবে, যেটা 1963 সালেও সম্ভব ছিল না। হয়তো কোনো কোনো ছাত্র তাদের বিবেক দিয়ে এই মাস্টারমশাইয়ের পাশে এসে দাঁড়াতে চাইতেন, কিন্তু বেশিরভাগ ছাত্ররাই চাইতেন অবহেলা করতে। আর এই অবহেলাটাই মেনে নিতে পারতেন না এই বৃদ্ধ প্রিয়গোপাল বাবু। প্রিয়গোপাল বাবুর বড় গর্ব ছিল যে আমি যে নীতি আদর্শে আমার ছাত্রছাত্রীদের মানুষ করেছি, এবং সেই কারণেই আজকে তারা সমাজের বিভিন্ন উচ্চ পদে আসীন রয়েছেন, তারা নিশ্চয়ই করে এই বৃদ্ধ মাস্টারমশাইকে ভুলে যাবেন না। কিন্তু সত্যি ওই 1963 হোক বা আজকের 2025, আমরা প্রত্যেকে কি সেই ছেলেবেলার বেত হাতের মাস্টারমশাইগুলোর কথা মনে রাখতে পারি? বাজারে রাস্তায় ঘাটে দেখা হলে কোমরকে নুইয়ে একটু প্রণাম করতে শিখে রেখেছি? মনে কি রেখেছি যে তাদেরও কোনো কষ্ট থাকতে পারে? চেষ্টা কি করেছি তাদেরকে একবার খুঁজে পাওয়ার? তারা কেমন আছেন? আদৌ আছেন তো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই মহানগর সিনেমার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের কাছে উঠে আসবে। ওই প্রিয়গোপাল বাবুর পুত্র সন্তানের নাম সুব্রত, যেই চরিত্রে অভিনয় করেছেন অনিল চট্টোপাধ্যায়। অনবদ্য, মানে ভাবাই যায় না ওই সুব্রত চরিত্রে অন্য কেউ অভিনয় করতে পারতো আদৌ। আর এটাই হচ্ছে সার্থকতা, যখন চরিত্র চয়ন করা হয় তখন যে বিশেষ মানুষটার প্রয়োজন হয়, সেটা সত্যজিৎ বাবুর মতন মানুষ ওই খাতার পাতায় স্কেচ করে নিতেন, এবং ওই স্কেচ অনুযায়ী যাকে প্রয়োজন হতো ঠিক সেই মানুষটাকেই নিতেন। আর এই সুব্রত চরিত্রের স্কেচে নিশ্চয়ই করে অনিল চট্টোপাধ্যায়কেই প্রয়োজন হয়েছিল। সুব্রত বাবুর স্ত্রী আরতি মাধবী মুখোপাধ্যায়, আবারও বলতে হয় অসাধারণ। যে অভিনয় উনি করলেন এই আরতি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য, সত্যি যখনই সিনেমা নিয়ে আলোচনা হবে তার কথা নিশ্চয়ই করে উঠে আসবে। আর ওই সুব্রতর মা সরোজিনী, সেই চরিত্রে অভিনয় করেছেন শেফালিকা দেবী। বড় ভালো লাগা কাজ করে, অন্তরে একটা তৃপ্তি জাগায়। এই ধরনের মানুষগুলোকে ওই পর্দায় দেখতে এত যে ভালো লাগতো, আর দেখলেই মনে হতো সত্যিকারের যেন মা। প্রত্যেকটার মানুষের মন থেকে মা শব্দটা এই শেফালিকা দেবীর মতন মানুষগুলোকে দেখলে যেন নিজে থেকে বেরিয়ে আসতো। একটি বিশেষ চরিত্রে হারাধন বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পারবো, আর এই হারাধন বাবুকে দেখতে পাবো একটা অফিসের কর্ণধার হিসাবে। কিভাবে অফিস পরিচালনা করতে হয় এবং কর্মীবৃন্দকে পরিচালনা করতে হয়, কোনো সময় ভালোবাসা দিয়ে, কোনো সময় উপহার দিয়ে, কোনো সময় পুরস্কার দিয়ে, আবার কোনো সময় তিরস্কার দিয়ে। আবার কি করে ব্যালেন্স করে দিতে হয় যে আমার তো অর্থ ব্যয় হবে, আমার কর্মচারীদের বেতন দিতে হবে, কিন্তু বেতন যেন কোনোভাবেই একটুও বেশি না হয়ে যায়। তাতে যদি প্রয়োজন পড়ে কম পেশাদার বা অপ্রয়োজনীয় মানুষটাকে ছাঁটাই করে দিতে হবে। 1963 সালেও আজকের সমাজের সেই বিশেষ রূপটা পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ বাবু। মজুমদার পরিবার ছিল একটি রক্ষণশীল পরিবার। বাড়ির মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে উপার্জন করতে যাবে না, কিন্তু বাড়ির একমাত্র উপার্জন করার মানুষ সে যে আর পেরে উঠছে না, এতগুলো মানুষের মুখের ভাত তুলে দিতে পারছে না সময় মতো, প্রত্যেকের প্রয়োজন যে আর মেটাতে পারছে না, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে, কোথাও যেন হারিয়ে যাচ্ছে তার জীবন।
সেটা তার স্ত্রী কিন্তু দিনের শেষে প্রতিদিন একটু একটু করে দেখতে পাচ্ছে একটার পরে আর একটা উপার্জনের রাস্তা খোঁজার ফিকির করছে তার স্বামী। তখনই সেই রক্ষণশীল পরিবারের বাঁধন ভেঙে বাড়ির ওই বৌমা মানে মাধবী মুখোপাধ্যায় বেরিয়ে পড়তে চাইছেন চাকরি করতে। তবে সেই চাকরির প্রয়োজন বা আদৌ প্রশ্নটা এলো কোথা থেকে? সিনেমাটি আশা করি প্রত্যেকেই দেখেছেন। যারা দেখেছেন এবং স্মৃতিতে রেখেছেন তারা নিশ্চয়ই করে জানেন একটা সময় ওই সুব্রত বা অনিল চট্টোপাধ্যায় একটি সংলাপের মধ্যে বলে ফেলেছিলেন যে আমার এক বন্ধু আছে, তার স্ত্রীও না উপার্জন করে। ওদের ব্যাপারটা জানো না, ঘাড়ে কিছু পুষে এসে জুটেছে, ফলে দুজনকেই 10টা 5টা করতে হচ্ছে। দুজন মানে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ফিরতে 8টা 8:30। এই যে অভাব অনটনের সংসারে ওই গল্পটি চলে এসেছিল মাধবী মুখোপাধ্যায়ের কানে, মানে ওই আরতির কানে, সেটাই সাংঘাতিকভাবে কাজ করেছিল। এবং তখনই সেই শিক্ষিতা নারী যে এতদিন শুধু হেঁসেল টেনেছে, বাড়ির প্রয়োজন অপ্রয়োজনগুলোই দেখেছে, সে বাড়ির দরজার ওপারে যেতে চেষ্টা করলো এবং সেই প্রচেষ্টার যখন সূচনা হলো তখন কিন্তু সংসারটার মধ্যে চিড় ধরতে শুরু করলো। এই চিত্র কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগেও আমাদের বাঙালি পরিবারগুলোতে দেখতে পেয়েছি। না, বাড়ির নারীরা উপার্জন করতে যাবে না, তারা ঘরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করবে। আছে তো উপার্জন করার জন্য, কষ্ট করার জন্য বাড়ির পুরুষ মানুষরা তো রয়েছেন, তারা দায়িত্ব নেবেন। কিন্তু যখন সমস্ত দায়িত্ব একটি পুরুষ মানুষ নিতে আর পারে না, সঠিকভাবে যাপন করতে পারে না, তখনই প্রশ্ন আসে বাড়ির নারীদের বাইরে যাওয়ার। কিন্তু আজকের 2025-এ দাঁড়িয়ে সেই সমাজ নেই। আজকে পুরুষ আর নারীর সেই ভেদাভেদ নেই। আজকে কিন্তু পুরুষ এবং নারী একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জীবিকার সন্ধানে বেরোয়। এবং দিনের শেষে এসে হয়তো দেখা যায় বাড়িতে রান্না বান্নাটুকুও হয় না, রাস্তা থেকে ওই ফাস্ট ফুড কিনে এনেই রাতের খাবার খেয়ে 2 গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়া। এরকম সামাজিক ব্যবস্থা কিন্তু 1963 সালে ছিল না। এবং সেই কারণে হয়তো আজকের প্রজন্ম এই সিনেমাটি দেখলে একটু বিরক্ত প্রকাশ করতেই পারে। মাস্টারমশাইয়ের ভাঙা চশমা আবার নতুন করে গড়িয়ে দিলেন তার এক ছাত্র। এখানে যেরকম তার এক ছাত্র প্রণব মানে সুব্রত সেন শর্মার মধ্যে এই পজিটিভনেসটা দেখা গেল, আবার অপরদিকে সামান্য অর্থের প্রয়োজনে আরেকজন ছাত্রর বাড়িতে যখন তিনি গিয়ে পৌঁছালেন তখন কিন্তু একদম অন্য রকম একটি চিত্র উঠে এলো। তখন প্রিয়গোপাল বাবুকে ছোট হতে হলো এবং প্রিয়গোপাল বাবু মাস্টারমশাই হয়ে, শিক্ষক হয়ে মিথ্যাচার করতে শুরু করেছিলেন। সেটারও কিন্তু কারণ ওই সংসার চালাবার জন্য, ওই ছেলের পাশেই দাঁড়াবার জন্য তিনি একজন শিক্ষক হয়েও মিথ্যাচার করেছিলেন এবং সর্বশেষে সেটা কিন্তু তার বড় বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে আরতি মানে মাধবী মুখোপাধ্যায় সেই রাস্তায় নেমে পড়লেন চাকরির খোঁজে। চাকরিও জুটে গেল। তবে 1963 সালে মার্কেটিং এবং সেলসের চাকরি যে খুব একটা গুণগতভাবে সমাজের কাছে অ্যাকসেপ্টেন্স পেয়েছিল সেটা কিন্তু নয়। কিন্তু সেই চাকরিটি করতে বাধ্য হয়েছিলেন। আর সেই অফিসেরই বস ছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায় মানে হিমাংশু বাবু। হিমাংশু বাবুর প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন এই আরতি দেবী। উপার্জন হলো ঠিকই, কিন্তু সংসারে অনেক বড় ফাটল ধরে গেল। একদিকে প্রিয়গোপাল বাবু রাস্তায় বেরিয়ে পড়ছেন তার ওই ভগ্ন প্রায় শরীর নিয়ে, অসুস্থ মানুষটা রাস্তায় বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন কেউ জানেন না। আবার পাশাপাশি অনিল চট্টোপাধ্যায় মানে সুব্রত হীন মনস্কতায় ভুগতে শুরু করলেন। আমি যেটা করতে পারলাম না সেটা আমার স্ত্রী করে দেখাচ্ছে। এবার আসি ওই ছোট্ট মেয়েটির কথায়, বাণী মানে জয়া ভাদুরী। সত্যি কি অসামান্য অভিনয় করলেন, কোনো দিন ভোলা যাবে না। যারা এই সিনেমাটি একবার দেখেছেন তারা
এই চরিত্রগুলোর জন্য বারবার করে নিশ্চয়ই করে দেখবার আশা রেখে গেছেন। স্ত্রীর পৌষ মাস, স্বামীর সর্বনাশ, এই দিয়েই কিন্তু সিনেমাটা জটিল জায়গায় চলে গেল। সত্যি জীবন অঙ্কটা জটিল থেকে জটিলতর হতে শুরু করলো। অবশেষে উভয়ের কর্মক্ষেত্রেই জটিলতা, যেই জটিলতার কারণে কি যে হবে সংসারটার একটা বড় প্রশ্ন নিয়েই এই গল্পটি শেষ হলো। এবং এই সিনেমা যে মনের ওপর ছাপ ফেলে গেল, সেই ছাপ কিন্তু কোনোদিন ভুলে যাওয়ার মতো নয়। তবে আশা রেখে গেছিল ওই স্বামী স্ত্রী যুগল। নূতন পথের সন্ধানে এই মহানগরে তারা এগিয়ে চলেছিল। এতটাই বলার ছিল এই সিনেমাটা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের সিনেমাটি কেমন লেগেছিল বা আজকের পর্যালোচনাটা কতটা আপনাদের মনোগ্রাহী হলো কমেন্ট করে নিশ্চয়ই করে জানাবেন। আর পাশাপাশি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।